বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাস্ট ক্লাসে ভালো পড়াতে পারিনি, যতটুকু পেরেছি তারই কিন্তু আমাদের গুগল ক্লাসরুমে প্রোভাইড করেছি, সামান্য সামান্য। এগুলি প্রয়োজনে আমরা আবারও নিয়ে আসব। আমি কয়েকটি লেকচারকে একত্রে করেছি ফর ইনডেফিনিট ইন্টিগ্রালস, বেসিক আইডিয়া টু অ্যাপ্লিকেশনস এন্ড ডেফিনিট ইন্টিগ্রালস এরও একইভাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমরা একেবারে 5:20 শুরু করেছি, যদিও 5:15 থেকে আমি ক্লাসে বসে আছি তোমাদের জন্য। সো ইন্টিগ্রালের দুটি পার্ট থাকে, অ্যাজ ইউ নো। ওয়ান ইজ indefinite integral and another one is definite integral. So at first let us try to explain what is integration. So integration বলতে আমরা যে জিনিসটাকে বুঝিয়ে থাকি, বিশেষ করে definite integral, by using definite integral we calculate the area of some region. যেমন আমরা এখানে ফিগারে দেখতে পাচ্ছি, এ থেকে বি এর মধ্যবর্তী এলাকায় আমাদের গ্রাফটা কতটুকু এলাকা প্রডিউস করেছে, সেই এলাকাটা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে কিন্তু ক্যালকুলেশন করে থাকি। এখানে একটা সাবডিভিশন আছে, তোমরা একটু খেয়াল করে দেখো। এই আলোচনাটা আমরা হয়তোবা করিনি এর আগে। Calculus is divided into two categories. One is differential calculus. Differential calculus এর মধ্যে আমরা অনেক কিছুই কিন্তু পড়িয়েছি। Techniques of differentiation, limit, continuity, differentiability, then applications of differentiation, especially maxima, minima, etc., etc. These are the differential calculus. A differential means rate of change of something with respect to another something. একটা কোনো কিছুর পরিবর্তনের হার অন্য একটা ভেরিয়েবলের সাপেক্ষে, এটাকেই বলা হচ্ছে differentiation. And another part is integration, integral calculus. Integral calculus means summation, that means accumulation. আমি এই সামেশন বা অ্যাকুমুলেশন এগুলি আমরা আগের ক্লাসে সামান্য গল্পের মাধ্যমে ডিসকাস করেছিলাম। বোথ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই দুটাকেই একত্রে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, কানেক্টস ডিফারেন্সিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। সো আমরা এই স্লাইডে ডিফারেন্সিয়েশনের বেসিক কয়েকটা জিনিস এবং ইন্টিগ্রেশনের বেসিক কয়েকটা জিনিস আলোচনা করেছি। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন মিন্স কন্টিনিউয়াস সামেশন, অর্থাৎ আমরা এই জিনিসগুলি একটা এরিয়া ক্যালকুলেশন করব, এরিয়াটাকে সাব ইন্টারভেলে ভাগ করব, অনেকগুলা সাব ইন্টারভেল হবে, এই প্রত্যেকটা সাব ইন্টারভেলের যোগফলকে আমরা এরিয়া হিসাবে ট্রেড করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা সাব ইন্টারভেল, সবগুলি যোগ করব, এবং সাব ইন্টারভেল সংখ্যাটা যদি অনেক বড় হয়, সাপোজ ক্যাপিটাল এন টেন্ডস টু ইনফিনিটি, তখন সেটাকে ইন্টিগ্রেশন বলা হচ্ছে। দ্যাট ইজ এরিয়া ইকুয়ালস টু লোয়ার লিমিট 0, দ্যাট ইজ ফ্রম অরিজিন থেকে শুরু করে আপ টু আপার লিমিট xn, আর ফাংশনটা থাকবে dx। আর এটাকেই আমরা লেফট হ্যান্ড সাইড যে ব্রেকডাউনে দেখিয়েছি, সেই ব্রেকডাউনের ডেফিনিশন, অর্থাৎ যে ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া, সেই ক্ষুদ্র এরিয়াটা হবে fi xi, এবং সেই ক্যালকুলেশনটা আমরা পরবর্তী স্লাইডে আরো ক্লিয়ারলি দেখাবো এবং একটা থিওরাম অ্যানালাইসিসের মাধ্যমে বোর্ডে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি অ্যান্টিডেরিভেটিভ কাকে বলে? এ ফাংশন ক্যাপিটাল এফ এক্স is called antiderivative of small f of x. যদি ক্যাপিটাল f dash of x equals to small f dash of x হয়। আমি আবার বলছি, অ্যান্টি ডিফারেন্সিয়েশন মিন্স ডিফারেন্সিয়েশনের বিপরীতটা। A function capital F of x is called antiderivative of small f of x যদি এই শর্তটা মানে, ফর সাম ইন্টারভেল, কোন একটা নির্দিষ্ট ইন্টারভেলের মধ্যে এই শর্তটা যদি মানে, তাহলে তাকে অ্যান্টিডেরিভেটিভ বলে। অ্যাকচুয়ালি দিস ডেফিনিশনস কাম ফ্রম আওয়ার টেক্সট বুক হাওয়ার্ড অ্যান্টন ক্যালকুলাস, and title number is 5.2.1.
পঞ্চম চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায়ের 1 সাব অধ্যায়ে আমরা এগুলি পাবো, এই জন্য টাইটেল গুলি মাঝে মাঝে রেখে দিয়েছি। ঠিক আছে, আমরা অফলাইনে যখন পড়িয়ে থাকি তখন কিন্তু বইটাকে সামনে নিয়ে পড়িয়ে থাকি বা বোর্ডে লিখে পড়িয়ে থাকি। এখানে যেহেতু অফলাইন নয় অনলাইন, তাই বইটাকে হুবহু তোমাদের কাছে তুলে ধরলাম ছোট ছোট ডেফিনিশন গুলোর জন্য। সো অ্যানাদার ডেফিনিশন ইজ ইনডেফিনিট ইন্টিগ্রাল। সো ইনডেফিনিট ইন্টিগ্রাল হলো যদি অ্যান্টি ডেরিভেটিভ হয়, দ্যাট ইজ প্রিভিয়াস কন্ডিশনটা ট্রু হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ স্মল এফ অফ এক্স ডিএক্স হবে ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি। এটা কি বলা হচ্ছে? ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ইউজ করতে হয় কেন, তা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। আমরা মূলত ক্যালকুলাস এখানে অ্যানালাইটিক্যাল পড়াটা তেমন পড়বো না, আমরা ম্যাথামেটিক্যাল টার্মস গুলি বেশি বেশি পড়বো। এই জন্য কিন্তু আমরা অ্যানালাইটিক টার্মস নিয়ে আর আলোচনা করব না। ম্যাথমেটিক্যাল টার্মস এর মধ্যে আমরা লটস অফ প্রবলেম লাস্ট ক্লাসগুলিতে পড়িয়েছি। সো এখানে তোমরা জানো এগুলি হলো টেক্সট বইয়ের প্রবলেম। সো এই টেক্সট বইয়ের প্রবলেমস গুলি অবশ্যই তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, অনেকে হয়তোবা প্র্যাকটিস করেছো, তবে প্র্যাকটিস করে যদি আমাকে শো করো হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই দেখতে পেল। Here another few examples. There are 10 examples which are from our text বই। এই টেক্সট বই থেকে আরো 10টি এক্সাম্পল নিয়েছি, একেবারে জাস্ট প্রশ্নগুলি নিয়েছি, উত্তরগুলি কিন্তু তোমার বইয়ে আছে। তাহলে তুমি বইটা থেকে ম্যাচিং করে করে কিভাবে ক্যালকুলেট করেছে তুমি সলভ করবে। সলিউশন প্রসেসটা আমি আবার বলছি, তুমি বই খুলবে, তোমরা জানো বইটা কোথায় আছে, গুগল ক্লাসরুমে আমি পিডিএফ কপিটা দিয়ে রেখেছি, নাম্বার 1। নাম্বার 2, এই এক্সাম্পল গুলো কোথায় আছে, নিশ্চয়ই 5 নাম্বার অধ্যায়ে আমি কিছুক্ষণ আগে অ্যাড্রেসিং করেছি। দেন তোমরা এই এক্সাম্পলস গুলি হুবহু পাবে, করে দেওয়া আছে। কিন্তু ইউ হ্যাভ টু সলভ দিস এক্সাম্পলস ইউজিং ইউর ওন ব্রেন। নিজের ব্রেন দিয়ে তোমাকে করতে হবে এবং করে উত্তরগুলি বইয়ের এক্সাম্পলের সাথে মেলে কিনা ম্যাচিং করতে হবে। যখন দেখতে পাবে যে না এক্সাম্পলস গুলি মিল আছে, তাহলে ওকে, তুমি নিজেকে নিজে মার্কিং করতে পারবে যে না তুমি পারতেছো। ঠিক আছে, এভাবে আমাদের এক্সাম্পলস গুলি নিজেরা সলভ করতে হবে। দেন আমরা এখানে লটস অফ অ্যানাদার এক্সারসাইজ কনসিডার করেছি ফ্রম আওয়ার টেক্সট বুক। টেক্সট বই থেকে কিন্তু এখানে টেক্সট বইয়ের নাম্বার, সো অনেক অঙ্ক আমরা ইন্ট্রোডিউস করেছি, অনেক। যেমন এই অঙ্কটা গতকাল সিটিতে দিয়েছিলাম, বা এই টাইপের অঙ্ক, হ্যাঁ মনে নাই ঠিক, প্রায় কাছাকাছি অঙ্কগুলি আমি কি দিয়েছি। সামনে যে ক্লাস টেস্ট হবে স্পেশাল, সেখানেও কিন্তু এখান থেকেই দিব। ঘুরিয়ে ফিরিয়ে আমাদের এই টাইপের প্রবলেমস গুলি অবশ্যই নিজেদের মতো করে সলভ করতে হবে। তোমরা জানো টেক্সট বইয়ের অ্যান্সার টেক্সট বইয়ে দেওয়া আছে, মেবি অড নাম্বার অ্যান্সার গুলি দেওয়া আছে, যেমন 15, 17, 19 এই অ্যান্সার গুলি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ইভেন গুলি দেওয়া নাই, অড নাম্বারস গুলি দেওয়া আছে। বইয়ের শেষের দিকে এই সলিউশন গুলি দেওয়া থাকে। আশা করি তোমরা এগুলি করে করে বইয়ের রেজাল্টের সাথে মিলিয়ে নেবে। বইয়ের রেজাল্টে মানে কত কত পেজ বা কোন অধ্যায় স্যার, এগুলো যদি ঠিকমতো হ্যাঁ, বলে দিতেন, উল্লেখ করে দিতেন। এটার জন্য আমি আর একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমরা পড়াচ্ছি কি ইনডেফিনিট ইন্টিগ্রাল না? জি স্যার। জি, ইনডেফিনিট ইন্টিগ্রালের দেখো খেয়াল করে, এই যে অ্যান্টি ডেরিভেটিভ, এটা থেকে কি বোঝা যায় এটা কত নাম্বার অধ্যায়? স্যার 5 অধ্যায়। 5 নাম্বার অধ্যায়। একটু খেয়াল করে দেখিও, আমরা যদি বইটা ওপেন করি, আমার কাছে মনে হয় বইটা আছে। হ্যাঁ, এই বইটাই তোমাদেরকে কিন্তু দিয়ে রেখেছি। তাহলে আমরা চলে যাব সোজা 5 নাম্বার অধ্যায়ে। যেহেতু আমিও বইটা পড়ালেখা করতেছি তোমাদের জন্য, আমরা কিন্তু খুব দ্রুত বইটাতে ঢুকে যাচ্ছি। বইটা অনেক বড়। দেন আমরা মনে করো মোটামুটি বইটাতে ঢুকে গেলাম। তো 5 নাম্বার অধ্যায় পড়তেছি না, 5 নাম্বার অধ্যায়ে চলে যাইতে হলে আমরা এই এখানে আছে, ক্যাটালগিং আছে, ইন্টিগ্রেশন দেখা যাচ্ছে। এই ইন্টিগ্রেশন, এই ইনডেফিনিট ইন্টিগ্রাল, আমরা একেবারে ডাইরেক্ট ইনডেফিনিট ইন্টিগ্রালে চলে গেলাম। দেন বইটাকে যদি বড় করি, যেহেতু 5 নাম্বার টাইটেল একটু করে দিয়েছি, যথেষ্ট আমাদের জন্য। এগুলি নিয়ে কিন্তু বই আমরা জেনারেট করেছি। ঠিক আছে, এখানে লটস অফ ফর্মুলাও দেয়া আছে, আর পাশাপাশি যেগুলি এই যে এক্সাম্পলস নিয়েছি সেগুলো কিন্তু হুবহু পাবে।
তবে আমি যে কাজটা করিনি একেবারে ধরে ধরে মুখে খাওয়াই দেওয়ার মতো করিনি, কিন্তু এর কারণ হলো আমি চাই তোমরা কিছু নিজেরাও কিছু অর্জন করো, মানে খুঁজে খুঁজে নাও। একেবারেই যে আমি সব দেখিয়ে দিব তাহলে কিন্তু তোমাদের লেখাপড়া হবে না। এই যে एग्जांपल 4, হ্যাঁ, এবিসি এগুলি আমি কিন্তু নিয়েছি, তাহলে ওই চ্যাপ্টার থেকে তোমাদের স্বেচ্ছায় নিয়ে নিতে হবে। তাহলে স্যার। তোমরা কিছু মানে নিজেরাও কাজ করলে তাও ক্রেডিট যে আমরা নিজেরা করলাম স্যার, রাইট? সো এইভাবে তোমরা বাকি সব সিস্টেমেটিক্যালি পাবে। যেমন এখানে এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমরা কিন্তু দিয়েছি তোমাদেরকে, পরবর্তী স্লাইডে এখান থেকে দিয়েছি। বইয়ের চ্যাপ্টার আমরা যদি হার্ড কপি পেতাম তাহলে আরো সহজে হয়ে যেত। এই যে দেখো এই एग्जांपल 1 থেকে শুরু করে সবই আছে, এই অঙ্কগুলি কিন্তু আমি নিয়েছি। এখন প্রশ্ন হলো স্যার এগুলি আমরা পাবো কিভাবে? যেহেতু বই দেওয়া আছে অতএব তোমরা পাইতে পারো একটু চেষ্টা করলে, তাই না? একটু চেষ্টা করতে স্যার হবে। ফর্মুলাগুলো মনে মনে থাকে না স্যার। কি মনে থাকে না? ফর্মুলাগুলো মনে থাকে না স্যার। রুল? মানে ফর্মুলাগুলো, ম্যাথের ফর্মুলাগুলো কিভাবে ও করতে হয়, মানে এক একটা আচ্ছা ফর্মুলা আচ্ছা, করতে হয়, হ্যাঁ ওগুলো মনে হ্যাঁ থাকে না। হ্যাঁ হ্যাঁ, শোনো, ফর্মুলা মনে রাখার কৌশল হলো ফর্মুলাগুলি তুমি বেশি বেশি করে লিখতে হবে, পড়তে হবে, ব্রেনে সেট করতে হবে, এই ফর্মুলা রিলেটেড एग्जांपल জেনারেট করতে হবে, সময় দিতে হবে, বুঝছো? ফর্মুলাকে ভালোবাসতে হবে, তাহলে মনে থাকে। তুমি মনে করো একটা খুবই সুন্দর একটা বস্তু দেখেছো, হ্যাঁ, এটা দেখার পরে তোমার ভালো লেগে গেল, তার উপরে ভালোবাসা এসে গেল, ওই বস্তুটার কোড নাম্বার জিজ্ঞেস করলে তুমি কিন্তু একবারই তাকে মনে রাখবা, কারণ তাকে তুমি ভালোবেসেছো। ঠিক অনুরূপভাবে আমাদের ফর্মুলাগুলিও মনে রাখতে হবে। তো কিভাবে কোথা থেকে আসে, আশা করি एग्जांपल्स গুলি কোথা থেকে নিয়েছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এবং এক্সারসাইজ গুলিও কিন্তু ওই দিক থেকেই নিয়েছি। যেহেতু एग्जांपल নিয়েছি তাই এক্সারসাইজ গুলিও আমরা কিন্তু এই যে দেখো এদিক থেকেই এক্সারসাইজ গুলি নিয়েছি। বইটা পড়তে হবে, কয়েকটা পৃষ্ঠা দেখতে হবে। আমি আর বইয়ের দিকে যাচ্ছি না, চলে যাচ্ছি। বইয়ের উত্তরগুলো কি ওই যে एग्जांपल দিছেন ওই উত্তরগুলো কি ওই এক্স্যাক্টলি রাইট। বইয়ের উত্তরটা হলো আমি বলে দিচ্ছি, একেবারে শেষের দিকে পৃষ্ঠা সহ উত্তরগুলি দেওয়া আছে। আমি জাস্ট তোমাকে একটু আবার শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, এটাও শেখার একটা বিষয় আছে। আমরা পড়াচ্ছিলাম 5.2, দ্যাট মিনস চ্যাপ্টার নাম্বার 5.2 মেবি, হোয়াট এভার। দেখো শেষের দিকে বইয়ের 5.1, তোমরা মনে হয় বইটা দেখতে পাচ্ছ। 5.3, এই যে সমস্যা নাই স্যার, বোঝা এই যাচ্ছে যে স্যার। এক্সারসাইজ সেট 5.3, তারপরে এইভাবে তুমি পাবা 5.4। তবে ইন্টারেস্টিং, জাস্ট ইউ উইল গেট অড নাম্বার অফ সলিউশনস। ক্লিয়ার? তোমরা যারা আগ্রহী প্রথম তো एग्जांपल्स গুলি করবে, সেটা তো পুরোটুকুই দেওয়া আছে। এই যে দেখো 5.4 মেবি এটাই আমরা তোমাদেরকে দিয়েছি। এখানে সব কিছু আছে, এই যে উত্তরগুলি, এটা কোন নাম্বার সেটা তুমি এখান থেকে পেয়ে যাবা। তার মানে সবকিছু বইয়ের শেষের দিকে আছে। এই দেখো বইটার প্রায় শেষের দিকে আমরা সবগুলো পেয়েছি, এগুলি তোমরা স্যার পাবে। কত পৃষ্ঠা স্যার এই জায়গায়? না, এটা পৃষ্ঠা না, তুমি চলে যাবে বইয়ের মেন অনুশীলনীতে। জি স্যার। বইয়ের মেন অনুশীলনীর কত নাম্বার অনুশীলনী সেটা আইডেন্টিফাই করবে এট ফার্স্ট। যেমন আমরা বুঝতে পেরেছি যে এটা হলো এক্সারসাইজ 5.3, খেয়াল করে দেখিও আমরা বইয়ের এক্সারসাইজ 5.3, অতএব উত্তরটা এই শেষের কয়েকটা পেজের মধ্যে কিন্তু দেওয়া আছে। এই যে জি দেখো স্যার। বইটার শেষের দিকের উত্তরপত্রটা একত্রে সিস্টেমেটিক্যালি দেওয়া আছে, সেটা তোমরা বই উল্টাইলে দেখতে পাবে। আশা করি তোমরা বের করতে পারবে নিজেরা। জি স্যার। ওকে স্যার। ওকে, এটা তাহলে আমরা বই থেকে কি শিখলাম, কিভাবে বইয়ের एग्जांपल এক্সারসাইজ বের করতে হয় এবং সলিউশনের গুলো ম্যাচিং করতে হয়, এটা আমরা শিখে নিলাম। এই জন্য আমি তোমাদেরকে এখান থেকে তেমন কোনো অঙ্ক কিন্তু করাচ্ছি না, এবং আশা করি তোমরা এই টাইপের অঙ্কগুলি পারবে। আর যদি না পারো তাহলে তো আমি আছি, যদি তুমি অঙ্ক একটা উত্তর না মিলাতে পারো, তুমি যদি শেয়ার করো, আমি সেখানে অবশ্যই তোমাকে শিখিয়ে দিব কিভাবে ক্যালকুলেশন সম্পন্ন করতে হয়। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, এই অঙ্কগুলি পড়িয়েছি অলরেডি।
এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ইকুয়েশনের সাথে যদি কিছু ইনিশিয়াল কন্ডিশন থাকে তাদেরকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আমি তোমাদের গতকাল ক্লাস টেস্টেও কিন্তু এই টাইপের একটা অঙ্ক দিয়েছিলাম, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, কিভাবে এক্সচেঞ্জ করে ইন্টিগ্রেশন করতে হয় সেটাও দেখিয়েছি। তারপরে কন্ডিশনস অ্যাপ্লাই করে কিভাবে মান বের করতে হয় তাও দেখিয়েছি। ফাইনালি কমপ্লিট সলিউশন কিভাবে বের করতে হয় দেখিয়েছি। এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমস গুলি এখানে দুই একটা ইন্ট্রোডিউস করেছি। আর কালকে ক্লাস টেস্টে স্যার কোনো কারণে মিস করে গেছি স্যার, ওটা কি আমি দিতে পারবো আবার? জি, দিতে পারবে, নো প্রবলেম। সো ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের এই অঙ্কগুলি আমরা তোমাদের জন্য নিয়েছি। 1 2 3 4 5 6 সবগুলি প্রবলেম নিজেরা করবে। আমিও মনে হয় কিছু কিছু অঙ্ক করে দিয়েছি, এই টাইপের অঙ্ক মনে হয় একটা করে দিয়েছি আমার যতটুকু মনে পড়ে। ভিডিও লেকচারটা দেখলে বোঝা যাবে, বা আমার মনে হয় এই টাইপের অঙ্ক একটা করে দিয়েছি। আর একটু দেখে নিবে, আমরা ভিডিও লেকচারগুলি দেখে এগুলি সলভ করতে পারবে। আর ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের জন্য ওই যে আমাদের টেক্সট বই থেকে কয়েকটা অঙ্ক উল্লেখ করেছি। পৃষ্ঠা নাম্বার তোমরাই খুঁজে বের করবে, বেশি না, কয়েকটা পৃষ্ঠায় এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেম তোমরা অবশ্যই পাবে। এই প্রবলেমগুলিও তোমরা সলভ করবে, ঠিক আছে? আর অড নাম্বারগুলির উত্তর তোমরা বইয়ের থেকে চেক করে নিতে পারবে, যেমন 43 45 ইত্যাদি ইত্যাদি। আমি জাস্ট এই স্লাইডটা তো এতদিন দেখাইনি, আজকে স্লাইডটা দেখাচ্ছি। এবার আসো, আমরা অনেকগুলা টেকনিক্স পড়িয়েছিলাম, খেয়াল করে দেখো। আমি এগুলিকে একটু সংক্ষিপ্তভাবে দেখালাম এবং আগের স্লাইডে বলেছি টেকনিক নাম্বার 7। মনে রাখি আমি প্রায় 10টা টেকনিক নিয়ে ডিসকাস করেছি। তো এটা 7 নাম্বার টেকনিক এবং এটা ছিল ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এবার ফার্স্ট টেকনিক, এই টেকনিকটা কি ছিল? এই টাইপের টেকনিক হলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় সেই ফর্মুলাটা আমাদের জানতে হবে। কারো কি মনে আছে? জি স্যার। হ্যাঁ, উপরে স্যার নিচের নিচেরটা উপরে। নিজের মতো করে এখানকার যে 4টা অঙ্ক আছে নিজের মতো করে সলভ করবে, সলভ করে মিলিয়ে নিবে। দ্বিতীয় টেকনিক পার্শিয়াল ফ্র্যাকশন করে করতে হয়, তাই না? আমি পড়িয়েছি প্রত্যেকটা টেকনিকের প্রবলেমস তোমাদেরকে সলভ করেছি, আর এগুলি দিয়েছি তোমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য। আশা করি তোমরা এগুলি করবে। দেন 3 নাম্বার প্র্যাকটিস, 3টি ফর্মুলা দিয়েছিলাম, ওই 3টি ফর্মুলার আমি 5টা অঙ্ক দিয়েছি 3 নাম্বার প্র্যাকটিসে। আর 4 নাম্বার টেকনিকে আমরা পড়িয়েছি এবং তোমাদেরকে গত ক্লাসে পরীক্ষা নিয়েছিলাম 4 নাম্বার টেকনিকের। 5 নাম্বার টেকনিকের সূত্রটা আবার দিয়েছি, এটা পড়িয়েছিলাম, আর এই টাইপের 2টি অঙ্ক দিয়েছি। 6 নাম্বার টেকনিক আমি একটি অঙ্ক করে দিয়েছিলাম, সম্ভবত এই অঙ্কটা, বাকিগুলি তোমাদের করার কথা ছিল। আমি জানি এইগুলার স্যার উত্তর কি মানে কোথাও আছে স্যার? উত্তর তুমি করে আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, আমি কারেকশন করে দিব ভুল হলে, জি স্যার। ঠিক আছে? বা অন্য কেউ ভুল হলেও ধরে নিবে। আর 9 নাম্বার টেকনিক হলো স্পেশাল ইন্টিগ্রাল ফর্মুলা। স্পেশাল ইন্টিগ্রাল ফর্মুলা, আমরা এই ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক করিয়েছি। অ্যালজেব্রাইক ফাংশন হবে ইউ, আর ভি হবে 3টা ফাংশন, এক্সপোনেনশিয়াল, ট্রাইগোনোমেট্রিক, সাইন অথবা কোসাইন, এবং এই রিলেটেড আমরা অনেকগুলো অঙ্ক নিয়েছি। এই সবগুলি অঙ্ক এই ফর্মুলা দিয়ে করার চেষ্টা করবে। তার মানে এখানকার অনেক কাজ তোমাদের জন্য আমি রেখেছি। 10 নাম্বার ফাইনাল যে ইন্টিগ্রেশন বাই পার্টস, এই ইন্টিগ্রেশন বাই পার্টস এর যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আগের 9 নাম্বারের সবগুলি অঙ্ক করা যায়, তবে অনেকটা বড় হবে। আর ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে আমরা বিশেষ কয়েকটি অঙ্ক আবার নিয়েছি, এই প্রবলেমস গুলি আমরা বাই পার্টস দিয়ে সলভ করব। আমি সবগুলি অঙ্কই কিন্তু একটু একটু করে ভিডিও লেকচারে টাচ করেছি, ঠিক আছে? এভাবে আমি তোমাদেরকে 10টা ফর্মুলা দিয়েছি এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পলস অফ ইনডেফিনিট ইন্টিগ্রালস। তোমরা যে স্লাইডে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই অঙ্কটা বোর্ডে করে দিয়েছি, খেয়াল করিও। তবে ডিফারেন্স ছিল সামথিং। ডিফারেন্স কি? সেই ডিফারেন্সটা হলো 1 মিনিট পরে টেম্পারেচারটা এখানে দেওয়া আছে 90 ডিগ্রি সেলসিয়াস, বাট আমি যে বোর্ডে অঙ্কটা করেছিলাম
1 মিনিট পরে টেম্পারেচার 95 ছিল, স্যার। 95 ছিল, বা এমবিয়েন্ট টেম্পারেচারটা এখানে 30 দেওয়া আছে, স্যার 25 ছিল। পরীক্ষায় হ্যাঁ 25 ছিল বা 20 থাকতে পারে, সামথিং চেঞ্জ আসবে, বাট বেসিক জিনিস সব একই। আমি আমার এই খাতা থেকে সেই অনেক দিন আগের যে খাতা ছবি তুলে এখানে বসিয়ে রেখেছিলাম, এই জন্য শীটটা একটু কেমন যেন ঝাপসা দেখা যায়। মোটামুটি তোমরা মনে হয় পিডিএফটা ভালোই দেখতে পাবে। হোয়াটএভার আমরা টেম্পারেচার প্রোফাইল বের করেছি, দেন টি এর মান 5 বসিয়ে 5 মিনিট পরে টেম্পারেচার আমরা বের করেছি। সো এই টাইপের প্রবলেম ভিডিওতে যেহেতু সলভ করা আছে, এখানেও হার্ড কপি দেওয়া আছে, তোমরা সলভ করবে। এখানে এল আর সিরিজ সার্কিট এইটা তোমাদের করানো হয়নি, এটা আমি এখন বোর্ডে করাবো। এটা ইলেকট্রিক্যালের ইনডেফিনিট ইন্টিগ্রালের একটি এক্সাম্পল রিলেটেড প্রবলেম। ঠিক আছে, এই প্রবলেমটা আমি এখন তোমাদেরকে করাবো। আমি পরে আরো একটি আছে, সেটাও অ্যাক্সিলারেশন ভেলোসিটি রিলেটেড প্রবলেম, এটাও করাবো। এবং আরো একটা আছে কারেন্ট এবং চার্জ রিলেটেড প্রবলেম। এই 2-3টা অঙ্ক আজকে করাবো, আর সময় চলে যাবে। ইন দা মিন টাইম আমাদের এখান থেকে যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এই পোর্শনটুকু আমরা আপকামিং ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, সো এখন আমরা ডিসকাস করব প্র্যাকটিক্যাল এক্সাম্পলস অফ ইনডেফিনিট ইন্টিগ্রালস। আমি সংক্ষিপ্তভাবে বলি, এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলস গুলি বিশেষ করে তোমরা টেক্সট বই আছে এল আর সিরিজ সার্কিট, এল আর যারা ডিপ্লোমা পড়েছো এই সিরিজ সার্কিট কিন্তু ভালোই পড়েছো। জি স্যার। কারশফস জি, স্যার। কারেন্ট ল দিয়ে সার্কিটটা যদি জেনারেট করা হয়, আমরা একটা সিরিজ ইন্ডাক্টর আর রেজিস্টর হ্যাঁ। ম্যাথ। একটা সিরিজ সার্কিট জেনারেট করতেছি। একটা সুইচ দিয়ে দিলাম, তো সার্কিট। হ্যাঁ এখানে হয়েছে কি অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশন গুলি কোথায় কিভাবে কাজ লাগে, দিস ইজ রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স না, এটা জি স্যার ইন্ডাকটেন্স ইন্ডাকটেন্স এল, এল হেনরি। এটাকে বলা হয় সুইচ। এটা সুইচ, সুইচ অফ থাকলে কারেন্ট পাস হয় না, অন হয় না। থাকলে কারেন্ট অন থাকলে pass কারেন্ট হয়। পাস হবে। জি। সো আমরা সুইচটা পেয়ে গেলাম, সুইচটা অনেক সুন্দর হয়েছে। আর তারপরে এটা হলো কি থাকে এখানে, সাপ্লাই বা ভোল্টেজ। সাপ্লাই, সাপ্লাই টু কাইন্ড। স্যার এটা ভি স্যার, হুম, এটা ভি। ও সরি, ভি দিয়ে ইন্ডিকেট করা source হবে, sir. সাপ্লাই, এটা বি। ওকে, তার মানে এটা ভি বা আমরা সাপ্লাই এনার্জি হিসাবে ইও ধরতে পারি, নো প্রবলেম। আচ্ছা, এখন সাপ্লাইটা আবার দুই প্রকার, একটা হলো এসি আর একটা ডিসি। এগুলি তোমরা আমার চেয়ে অনেক ভালো জানবে, বাট আমরা এখানে এই সার্কিট থেকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন জেনারেট করা যায়, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা প্রশ্নে দেওয়া আছে। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি, এই রেজিস্ট্যান্স দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করে তার একটা ফর্মুলা আছে। এই রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ ড্রপ করার যে ফর্মুলা, সেটা হলো আর ইনটু আই, যে আই যাচ্ছে এই পরিমাণ। আর এই ইন্ডাকটেন্স দিয়ে ভোল্টেজ ড্রপিং ফর্মুলাটা হলো এল ইনটু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, এল ইনটু ডিআই বাই ডিটি। আর এই দুইটার যোগফল হলো টোটাল সাপ্লাই ই। এই হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি আবার লিখি, অর্থাৎ আর আই প্লাস এল ইনটু ডিআই বাই ডিটি ইজ ইকুয়ালস টু টোটাল সাপ্লাই। সাথে থাকে ওই যে সুইচটা, সুইচ কন্ডিশনটা সাথে থাকে। এখন এই টাইপের একটা এলআর সিরিজ সার্কিট ইকুয়েশন দেওয়া আছে, আর দেওয়া আছে আর এর মান, এল এর মান, ই এর মান। এই সমীকরণটা থেকে, দ্যাট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থেকে আমাদের ক্যালকুলেশন করে আই এর মান বের করতে হবে, দ্যাট ইজ কারেন্টের ইকুয়েশন বের করব ইন টার্মস অফ টাইম টি। টাইম টি এর মাধ্যমে আমরা কারেন্টের সমীকরণটা বের করব। তো বের করার পরে আমরা কিন্তু বের করব কিভাবে, ইউজিং ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলি আমাদের জানা। তাহলে বোঝা গেছে যে এই টাইপের একটা ইকুয়েশন দেওয়া আছে,
এই সার্কিট থেকে, আর এই কন্ডিশনটা দেওয়া আছে, এই কন্ডিশন অ্যাপ্লাই করে আমাদের আই এর মান বের করতে হবে ইন টার্মস অফ টাইম টি। প্রশ্ন আবার এটাও করেছে যে যখন আই সমান সাপোজ 5 সেকেন্ড, তখন কারেন্ট পরিমাণটা কত সেটা বের করো, দ্যাট ইজ কত এম্পিয়ার কারেন্ট ফ্লো আফটার 5 সেকেন্ডস। এই ছিল আমার এলআর সিরিজ সার্কিটের ক্যালকুলাস ইউজ করে, দ্যাট ইজ ইনডেফিনিট ক্যালকুলাস ইউজ করে আমরা কিভাবে সলভ করব। এখন সলিউশন প্রসিডিউরটা যেহেতু আমি করে রেখেছি, তাই পুরোটুকুই তোমাদেরকে স্লাইড দিয়ে দেখাচ্ছি। এতক্ষণ আমরা আলোচনা করেছি যে আমাদের যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, এটা কি কিন্তু আমরা যে বোর্ডে যে লিখেছিলাম সেই বোর্ডের এল দ্বারা যদি ভাগ করে দেই তখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসে। আমাদের কিন্তু বোর্ডের ইকুয়েশনটাকে যদি এল দ্বারা ভাগ করে দেই তাহলে হুবহু এই সিলেক্টেড ইকুয়েশনটা আসবে। দেন তুমি ই এর মান 90 ভোল্টস, আর এর মান 15 ওহম এবং এল এর মান 10 হেনরিজ, আমরা মানগুলো যদি বসিয়ে দেই তাহলে বসিয়ে আমরা ক্যালকুলেশন করেছি। মূলত তোমাদেরকে বলেছিলাম যে দুই ধরনের ভেরিয়েবল আছে আমাদের অঙ্কে, একটা হলো আই, একটি হলো টি। আমরা দুই ভাগে সেপারেট করার চেষ্টা করব। এমন ভাবে আমরা সেপারেট করেছি যে এক পাশে শুধু আই এর ফাংশন থাকবে, সাথে থাকবে ডিআই, আরেক পাশে টি এর ফাংশন থাকবে, সাথে থাকবে ডিটি। টি এর ফাংশন নাই, শুধু কনস্ট্যান্ট, নো প্রবলেম। তো এইভাবে যখন আমরা আলাদা করতে পারবো, দেন উই ক্যান সে ভেরিয়েবলস আর সেপারেটেড, তখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। দ্যাট মিনস ইন্টিগ্রেশন করার আগে আমাদের অনেকগুলো কাজ করে আসতে হয়েছে, যোগ বিয়োগ করে, লসাগু করে, এপাশ ওপাশ করে আমরা ইন্টিগ্রেশনের আগ পর্যন্ত নিয়ে আসলাম। এখন ইন্টিগ্রেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কিন্তু আমরা বেশ ভালোভাবেই জানি কিভাবে করতে হয়। ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ইন্টিগ্রেশন করলাম, আর ইন্টিগ্রেশন করে পক্ষান্তর করে আমরা আই এর মান বের করলাম। তোমরা প্রথমে ভেঙ্গে 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 স্লাইড দেখেই তোমরা ক্যালকুলেশন করবে, স্লাইড দেখেই প্রথম পার্টটুকু সম্পূর্ণ করবে। এইভাবে আমরা আই এর মান বের করেছি। এখন আমাদের যে সুইচ কন্ডিশনটা ছিল, দিস ইজ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, সেই সুইচটা আমরা অ্যাপ্লাই করেছি। সুইচ টি সমান 0 হলে আই সমান 0। সো এই মানটা অ্যাপ্লাই করে সি1 এর মান, দ্যাট ইজ কন্ডিশনটা পেয়ে গেলাম। আমাদের অঙ্কে যে ধরা জিনিস ছিল সি1, সেই সি1 এর মানটা আমরা পেয়ে গেলাম। আর সি1 এর মানটা বসিয়ে আমরা আমাদের কারেন্ট ইকুয়েশনটা বের করলাম, দ্যাট ইজ আই ইকুয়ালস টু 6 into 1 minus e to the power minus 3/2t ampere. This is the general solution. আমাদের প্রশ্নে বলা হচ্ছে কারেন্টের সমীকরণটা বের করো। আমরা দেখো একটু প্রশ্নটা যদি করি, প্রশ্নটা আবার রিড করি। প্রথম প্রশ্নটা ছিল ডিটারমাইন দ্য ভ্যালু অফ দি কারেন্ট আই। আমরা কারেন্ট আই বের করেছি। প্রথম প্রশ্নটা আমাদের শেষ। ফ্রম দি ইকুয়েশন আফটার 5 সেকেন্ডস, 5 সেকেন্ড পরে কারেন্টের মান বের করো। সো 5 সেকেন্ড পরে বের করব, আমরা কারেন্টের প্রোফাইলটা আগে বের করে নিয়েছি, দ্যাট ইজ আই অফ টিটা প্রথমে বের করে নিলাম। এই আই অফ টি এর মধ্যে আমরা যদি এই টি এর মান 1 বসাই 1 সেকেন্ড পরে, 2 বসাই 2 সেকেন্ড পরে, এইভাবে যদি 5 বসাই তাহলে 5 সেকেন্ড পরে কারেন্ট কত সেটা বের হবে। আমি সম্ভবত 5 সেকেন্ড পরে কারেন্ট কত সেটা আমি দেখাইনি, শুধু বেসিক ইকুয়েশনটা দেখিয়েছি। সো তোমরা কিভাবে দেখাবে, এই টি এর মান 5 বসাবে। বুঝতেছো জি স্যার, যেটা যেটা চাইবে স্যার সেখানে স্যার জায়গায় শুধু 5 বসালে হ্যাঁ, টি এর জায়গায় 5 বসিয়ে তাহলে আইটা বের হয়ে যাবে। ক্যালকুলেশন করলে তোমরা মেবি রেজাল্ট পাবে 5.99 বা সামথিং। এমন হতে পারে 2 সেকেন্ড পরে কারেন্টটা কত, 3 সেকেন্ড পরে কত, ইত্যাদি ইত্যাদি। সো আমরা যদি এই ক্যালকুলেশনটা এইভাবে দেখি, আমি একটু বোর্ডে দেখাই ফাইনাল পোরশনটুকু। অর্থাৎ আমরা যখন এর সলিউশনটা বের করলাম, সলিউশনটা বের করে আমরা পেয়েছিলাম, একটু লিখি যে আই ইজ ইকুয়ালস টু, আমরা পেয়েছি সাপোজ 6 into
1 মাইনাস ই টু দা পাওয়ার মাইনাস 3t/2 এই এত এম্পিয়ার। এখন আমরা এই পোর্শনটুকু একটা গ্রাফ যদি ড্রয়িং করি, অর্থাৎ দিস ইজ টাইম এক্সিস, এদিকে হলো টাইম, আর উপরের দিকে দ্যাট ইজ ওয়াই এক্সিস বরাবর হলো কারেন্ট, এদিকে টাইম এক্সিস আর উপরে হলো কারেন্ট। এখন আমরা ইনিশিয়ালি অর্থাৎ আমরা কয়েকটা মান বের করতেছি, মনে করো টি করেসপন্ডিং আই, টি এবং আই 1 2 3 4 আমরা কয়েকটা মান যদি নেই, এটা তো আমাদের সমীকরণ। প্রথমে টি এর মান মনে করো 0 নিলাম, টি এর মান 0 নিলে ই টু দা পাওয়ার 0 1, তাই না? জি স্যার। ই টু দা পাওয়ার 0 1, 1 মাইনাস 1 0, আই 0, যাকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। তুমি টি এর মান যদি 1 নাও তাহলে আরেকটা রেজাল্ট পাবা, 2 নিলে আরেকটি পাবে, 3 নিলে, 4 নিলে, 5 নিলে অনেকগুলো রেজাল্ট পাবে, তাই না? একটা পর্যায়ে গিয়ে আমরা যদি এই মানগুলি বসাই, তাহলে প্রথম মানটা আমার কাছে ক্যালকুলেটর এই মুহূর্তে নাই তাই পারলাম না। প্রথমটা মনে করো এখানে 1 হলে 1 2 3 4 5 6 7 8, সাপোজ 1 হলে আমাদের মানটা এসে যাবে মনে করো এই জায়গায়, 2 হলে মানটা মনে করো এই জায়গায়, 3 হলে এই জায়গায়, 4 হলে এই, 5 হলে এই, মানটা এরকম আসবে, তোমরা একটু চেক করে দেখতে পারো। আর এটাকে যদি আমরা গ্রাফিং করি তাহলে দেখা যাবে একটা পর্যায়ে গিয়ে স্টেবল আসবে, অর্থাৎ একটি, আমরা এটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটা পর্যায়ে গিয়ে এই লাইনের উপরে উঠবে না, এই লাইনটা হলো I সমান 6। থিঙ্কিংটা হলো কারেন্ট ফ্লোটা হয় এই টাইপের, আমরা যখন সুইচ অন করি শুরুতেই কিন্তু কারেন্টটা অত বেশি সাপ্লাই হয় না, কারণ স্টার্টিংটা ছিল আমাদের 0 1 যদি বসাও এবং ক্যালকুলেশন করো, দেখি একটা মান আমি ক্যালকুলেটর বের করে নিলাম, তাহলে কত আসে দেখি, 1 মাইনাস ই টু দা পাওয়ার, তোমরা আমার সাথে করতে পারো, আমার আগে পারবে, হ্যাঁ, ই টু দা পাওয়ার মাইনাস 3/2, মাইনাস 3/2 এত ইন্টু 6। আমরা 1 সেকেন্ড পরে এখানে মানটা পেলাম 4.67 বা আর একটু উপরে হতে পারে, যাই হোক আমরা একটা অনুমান করে ধরলাম। 2 মিনিট পরে 3 সেকেন্ড পরে এইভাবে পেতে পেতে আমাদের স্টেবিলিটিটা আসবে। সো এখানে ইলেকট্রিক্যালের এই ডিফারেন্স ক্যালকুলেশন করার পরে আমাদের ফ্যাসিলিটিটা কি বা এর মধ্যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি? জিওমেট্রিটা হলো আমরা যখন সুইচ অন করি আফটার সার্টেন টাইম, সাপোজ 5 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড পরে কারেন্ট ফ্লোটা স্টেবল সিচুয়েশনে যাবে, অর্থাৎ 6 এম্পিয়ার হলে এই অঙ্কে 6 এম্পিয়ার রেটে কারেন্টটা ফ্লো হতে থাকবে, অর্থাৎ di/dt ইজ অলওয়েজ 6 হতে থাকবে। আর তার আগে ইনিশিয়ালি কিন্তু 6 হবে না। এটাই হলো এলআর সিরিজ সার্কিটের সলিউশন এবং তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। 5 সেকেন্ড পরে 1 2 3 4 5 সেকেন্ড পরে আমরা যদি ক্যালকুলেশন করি হয়তো বা 5.89 বা 99 এই টাইপের কিছু একটা পাবো। 10 সেকেন্ড পরে, 20 সেকেন্ড পরে, 2 দিন ধরে কারেন্ট চলতেছে কিন্তু কারেন্ট ফ্লো এর চেয়ে বেশি হবে না। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে প্যারামিটারস গুলি যদি ঠিক থাকে, দ্যাট ইজ ভোল্টেজ, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স সব ঠিক থাকলে, সাপ্লাই ঠিক থাকলে এই 6 এর উপরে উঠবে না। এই হলো ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ আওয়ার ইকুয়েশন। আমরা পরের যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করতে চেয়েছিলাম সেই প্রবলেমটা আমি সংক্ষিপ্তভাবে একটু দেখে নিচ্ছি। সেই প্রবলেমটা হলো একটি অ্যাক্সিলারেশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের ভেলোসিটি বের করতে হবে। এটা একটা ফিজিক্সের প্রবলেম, একটু সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি। অ্যাক্সিলারেশন থেকে আমাদের ভেলোসিটি বের করতে হবে, আর অ্যাক্সিলারেশন টু ভেলোসিটি উই হ্যাভ টু অ্যাপ্লাই ইন্টিগ্রেশন, আর ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন উই হ্যাভ টু অ্যাপ্লাই ডিফারেন্সিয়েশন। দুইটা দুই রকম।
আমি আবার দেখাচ্ছি, আবার বলছি, মনে করো একটা চলক এক্স, এটা হলো ডিস্টেন্স, তাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো ডিএক্স বাই ডিটি, তাকে বলা হয় ভ্যালোসিটি। আবার এই ভ্যালোসিটিকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, দ্যাট ইজ ডিডিটি অফ ভি, তাকে বলা হয় অ্যাক্সিলারেশন। তার মানে একটা ডিরেকশন থেকে আমরা যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, একটা গাড়ি চলতেছে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, পেয়ে যাব ভ্যালোসিটি। আবার ভ্যালোসিটিকে যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে পেয়ে যাব অ্যাক্সিলারেশন। এখন আমাদের পরের অঙ্কটাতে দেওয়া আছে একটা অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের একটা রেজাল্ট দেওয়া আছে, দ্যাট ইজ a ইকুয়ালস টু মাইনাস 20/1 প্লাস টুয়াইস টি হোল স্কয়ার। এই অ্যাক্সিলারেশন থেকে আমাদের বের করতে হবে ভ্যালোসিটি। তাহলে অ্যাক্সিলারেশনের ডেফিনিশনটা বসাবো, আর একটি কন্ডিশন দেওয়া আছে ভ্যালোসিটির কন্ডিশন, অর্থাৎ v0 সমান 30 মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড। তো অ্যাক্সিলারেশনের ডেফিনিশন কি? dv/dt সমান মাইনাস 20/1 প্লাস 2t হোল স্কয়ার। এখন একটু ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, যা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, অর্থাৎ dv ইকুয়ালস টু মাইনাস 20 dt 1 প্লাস 2t হোল স্কয়ার। এখন কিন্তু আমরা ইন্টিগ্রেট করতে পারি, এই পাশ ইন্টিগ্রেট করব, এই পাশ করব। আর এই টাইপের ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়? সাবস্টিটিউশন। এই পুরোপুরি অঙ্কটা সাবস্টিটিউট করে আছে, ক্যালকুলেশন করে আমরা ভি এর একটা মান পাবো, ভ্যালোসিটি। আর সেখানে এই শর্তটা অ্যাপ্লাই করব। শর্তটা মানে হলো টি এর মান যখন শূন্য, অর্থাৎ সময় যখন শূন্য, ভ্যালোসিটি ছিল 30 সেন্টিমিটার পার সেকেন্ড। সেই শর্তটা অ্যাপ্লাই করে আমরা ভ্যালোসিটিটা বের করব। চলো এই অঙ্কটাও একটু করে তোমাদেরকে স্লাইড দেখিয়ে আসি। এখন প্রশ্নটা পড়লে আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এ প্রোটন moves in an electric field such that its acceleration in centimeter per second square is a equals to minus 20/1 plus t whole square. এই অ্যাক্সিলারেশনের ইকুয়েশনটা দেওয়া আছে, where t is in second, t হলো সেকেন্ডে। ফাইন্ড দ্য ভ্যালোসিটি, v বের করতে হবে as a function of time when v not equals to 30। অর্থাৎ এটা এই ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমাদের ভেলোসিটি প্রোফাইলটা বের করতে হবে। সো ভেলোসিটি প্রোফাইলটা থেকে আমরা প্রথমে তার মানটা বের করে নিলাম। ভেলোসিটি হলো dv/dt হলো অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশন বসিয়ে ইন্টিগ্রেশন করে কিভাবে করতে হয় তা ইন ডিটেইলস আমি আলোচনা করেছি। তারপরে আমরা ভেলোসিটি ক্যালকুলেশনটা সম্পূর্ণ করেছি। আর শর্তটা অ্যাপ্লাই করে t সমান 0 হলে v সমান 30, আমরা c এর মানটা পেয়েছি। আর এই সি এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা ভেলোসিটি প্রোফাইলটা পেয়ে যাব, হুইচ ইজ আওয়ার অ্যান্সার। খুবই সহজ, ইন্টিগ্রেশন করে অঙ্কটা সলভ করতে হয়। একইভাবে অ্যানাদার প্রবলেম, দ্য ইলেকট্রিক কারেন্ট ইন মাইক্রোঅ্যাম্পিয়ার ইন এ কম্পিউটার সার্কিট অ্যাজ এ ফাংশন অফ টাইম ফাংশন। অর্থাৎ কারেন্টের সমীকরণ দেওয়া আছে মাইক্রোঅ্যাম্পিয়ার। তোমরা জানো, বিশেষ করে অনেকেই জানো, বিশেষ করে তোমরা যেহেতু ইলেকট্রিক্যালের স্টুডেন্ট বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, এই যে আমাদের মাউসটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কি কারেন্ট ফ্লো হচ্ছে? এনি কোশ্চেন? কারেন্ট ফ্লো হচ্ছে না? জি স্যার, হচ্ছে স্যার। জি স্যার হচ্ছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি স্যার। তো। আচ্ছা, আমার মনে হয় কোথাও কোনো ট্রাবল হয়েছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, এতক্ষণ শুনতে পেয়েছিলাম? জি স্যার। আচ্ছা, আমি শুনতে পাইনি বিকজ অফ মাই সাউন্ড সিস্টেম ওয়াজ আনপ্লাগড। ওকে, মানে আমার কোশ্চেনটা হলো, এই যে এটা দিয়েও কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে, তাই না? মাউস দিয়ে বা ছোট্ট ছোট্ট ডিভাইস দিয়ে, সেই কারেন্টটা কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ারে, অনেক কম, তাই না?
সো এই মাইক্রো এম্পিয়ার রিলেটেড প্রবলেম, সেই কারেন্টের একটি সমীকরণ দেওয়া আছে। সেই সমীকরণটা কি? I equals to 3/10. I equals to what? 3/10 minus T/5 T/5 এইটা দেওয়া আছে। ওকে, আমি শেয়ারটা অফ করে দিব না? আচ্ছা ঠিক আছে, এখানে আছে। এখান থেকে আমাদের বের করতে হবে টোটাল চার্জ। চার্জের ডেফিনিশনটা কি? চার্জের ডেফিনিশনটা কিন্তু এখানে স্পষ্ট আমি শুরুতে দিয়েছি। চার্জের ডেফিনিশন হলো the rate of change of charge is known as current. That is, rate of change of charge with respect QAT to time is called current. অর্থাৎ চার্জের সময়ের সাপেক্ষে চার্জের পরিবর্তনের হারকেই বলা হচ্ছে কারেন্ট। সেই ডেফিনিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করে যেহেতু আই দেওয়া আছে, আমরা আই এর মানটা পরবর্তীতে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে চার্জটুকু বের করেছি। আর কন্ডিশন অ্যাপ্লাই করে সি এর মান পেয়েছি। সি এর মান বের করে আমরা টোটাল চার্জের সমীকরণটা বের করেছি। আমাদের প্রশ্ন ছিল যে ওই সার্কিটের চার্জটা বের করব আফটার 0.05 সেকেন্ড, অনেক ক্ষুদ্র সময়। ওই ক্ষুদ্র সময়ের মধ্যে ওই সার্কিটের চার্জটা কত আসে সেটা ক্যালকুলেশন করে আমরা বসিয়ে দিব। চার্জের একক কি? কুলম্ব কি? আমার মনে নেই চার্জের এককটা। মাইক্রো কুলম্ব হবে, যেহেতু আমাদের কারেন্ট মাইক্রো, তো চার্জও মাইক্রোতে হবে। যাই হোক, আমি মূলত এখানে কিন্তু তোমাদের প্রবলেমস গুলি সবগুলি ইলেকট্রিক্যাল বেসড প্রবলেম নিয়েছি। বুঝাতে পেরেছি? আমি অন্য কোনো প্রবলেম নেইনি। ফাইনালে কি থাকবে স্যার আরএল সিরিজ সার্কিটের ম্যাথগুলো? কেন থাকবে না? হ্যাঁ থাকবে তো, ফাইনাল পরীক্ষায় তো এগুলি থাকবে। ফাইনালের সিলেবাস তো শুরু হয়ে গেছে আমাদের, মিডের পর থেকে যে আমরা শুরু করেছি সেখান থেকে ফাইনালের সিলেবাস, তাই না? অতএব আমাদের এই সবকিছুই থাকবে। আমরা স্লাইড কিন্তু তেমন বেশি দেইনি, অল্প স্লাইড একটা দিয়েছি, আর একটা স্লাইড রেডি করতেছি, আমরা দিব পরবর্তী ক্লাসগুলোতে। টোটাল কয়টা স্লাইড হবে? এবার কিন্তু স্লাইড কম পাবে, লেকচার বেশি পাচ্ছ, স্লাইড কম পাবে। দাও, জি স্যার দিচ্ছি। যারা দিতে পারোনি চ্যাট বক্সে দাও। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। স্যার আপনি কিভাবে নেবেন বুঝতে পারছেন না। গতকালের ক্লাসটা আমি উপস্থিত ছিলাম, বাট অ্যাটেন্ডেন্স দেওয়ার টাইমে আমি আসলে নেটের প্রবলেমের কারণে দিতে পারিনি স্যার। গতকাল? জি জি স্যার, গতকালকে গত চ্যাট লিস্টে দিব, এর ভিতরে আপনিও বের হয়ে গেছেন। না, এখন দিয়ে দাও, এখন দিয়ে দাও, সাথে লাস্ট ক্লাস সেটা উল্লেখ করে দাও। নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ কাউসার মল্লিক। আচ্ছা মল্লিক, ইয়েস বুঝতে পেরেছি। দিয়ে দাও, দ্রুত দিয়ে দাও। স্যার আমারও সেম অবস্থা স্যার। হ্যাঁ এক্ষুনি দিয়ে দাও, আর 30 সেকেন্ডস বাকি আছে। 281002 হ্যাঁ ঠিক আছে, মল্লিক পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, দুইজনে পেয়েছি। আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।